হ্যালো স্টুডেন্টস, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্লাস 11-এর রয় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম 50টি প্রবলেম, অবজেক্টিভ যে প্রবলেম সেগুলো আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে প্রথমে শুরু করছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1। ওকে, তো তোমরা মডেল কোশ্চেন পেপার 1-এর অবজেক্টিভ প্রশ্নগুলো আমি আগেই টুকে নিয়েছি, তোমরা দেখো আমি এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করে দেখাচ্ছি। তাহলে প্রথম প্রবলেমটি কি বলেছে, আমি শেষ থেকে শুরু করছি। নয়টা বলেছে যে এ বি সি তিনটে ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। ওকে, তাহলে এটা খুবই উল্লেখযোগ্য যে পৃথক এবং সম্পূর্ণ, এবং পি এ সমান দেওয়া আছে 1/3, পিবি সমান 1/4 হলে পিসি সমান কত। তো আমরা জানি যে তিনটে ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ হলে আমরা লিখতে পারি যে পি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান পিএস। এস হলো সম্পূর্ণ ঘটনা, তাহলে এ বি সি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। সুতরাং আমরা এটা সমান লিখতে পারি পি এ যোগ পিবি যোগ পিসি সমান পিএস সমান 1, তাই তো? নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি বা সম্পূর্ণ ঘটনার প্রবাবিলিটি কত? 1। এবারে এখানে পি এ এবং পিবির মান দেওয়া আছে, মানটা পুট করে দাও, তাহলে কত হবে 1/3 যোগ 1/4 যোগ পিসি সমান 1, আর পিসি সমান কত হবে 1 বিয়োগ 1/3 বিয়োগ 1/4। লসাগু করে দাও 12, তাহলে 12 বিয়োগ 4 বিয়োগ 3 মানে 5/12। ওকে, তাহলে এবিসি তিনটে ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ হলে, এবং যেখানে পিএ এবং পিবি এর মান দেওয়া আছে সেখানে আমরা পিসি এর মান নির্ণয় করে দেখালাম। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা 8-এর প্রবলেমটি সলভ করব। কি বলেছে, এক্স সমান কস স্কয়ার থিটা বাই 2 হলে ডিএক্স ডিথিটা সমান কত। তাহলে দেওয়া আছে এক্স সমান কস স্কয়ার থিটা বাই 2, এটা দুটো নিয়মে করা যায়, জাস্ট আমি একটা নিয়মে করে দেখাচ্ছি। তাহলে এক্সটা কার ফাংশন? থিটার, সুতরাং থিটার সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে ডিএক্স ডি থিটা। তাহলে লক্ষ্য করো এখানে কি কস থিটা বাই 2 কে এক্স ধরো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, সুতরাং 2 ইন্টু কস থিটা বাই 2 হলো, আমি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করেছি, এবার আমি কি করব এক্স এর ডেরিভেটিভ, এক্স কি এখানে কস থিটা বাই 2, অর্থাৎ আমি যদি ভেঙে করাই তাহলে ডি থিটা অফ কস থিটা বাই 2, তাহলে 2 কস থিটা বাই 2, কস থিটার ডেরিভেটিভ হলো মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু থিটা বাই 2 এর ডেরিভেটিভ হলো হাফ। ওকে, তাহলে এটা সমান কথা হবে মাইনাস হাফ 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মানে সাইন থিটা, অংশকোণের সূত্র। ওকে, তাহলে এক্স সমান কস স্কয়ার থিটা বাই 2 হলে ডিএক্স ডি থিটা সমান হলো মাইনাস হাফ সাইন থিটা। এবার এটা হলো, এবার আমরা করব সাতেরটা কি বলেছে, লিমিট অফ এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার এন বিয়োগ 3 টু দি পাওয়ার এন বাই এক্স বিয়োগ 3 হলে এটা সমান দেওয়া আছে 108, আমাদের এন এর মান নির্ণয় করতে হবে। তো এটা লিমিটের সূত্র, দেখো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন বিয়োগ এ টু দি পাওয়ার এন বাই এক্স বিয়োগ এ, এরকম যদি থাকে তাহলে সূত্রটা কি এন ইন্টু এ টু দি পাওয়ার এ কত এখানে 3, এ টু দি পাওয়ার এন মাইনাস 1। বোঝা গেল? তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম আমি লিখে দেখাচ্ছি, লিমিট অফ এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন বিয়োগ এ টু দি পাওয়ার এন বাই এক্স বিয়োগ এ সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তো 108কে ভেঙে নাও, 108কে ভেঙে নাও, আমি এই ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে কত হচ্ছে কত 2 5 2 54 27 3 9 27 3 3 9, তাহলে এটা আমরা লিখতে পারি যে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 3 কিউব, তাই তো? দেখো 2 2 4 ইন্টু 3টে 3 আছে 3 কিউব, তো 4 ইন্টু এটা সমান আমরা লিখতে পারি 3 মানে 4 বিয়োগ 1। দেখো কম্পেয়ার করো, এন সমান 4 এন সমান 4, তাই না? তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, অতএব এন সমান 4, এটার সাথে আমি এটা কম্পেয়ার করলাম, দিয়ে এন এর মান কত পেলাম আমরা 4, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 3 হলে এক্স টু দি পাওয়ার এন বিয়োগ 3 টু দি পাওয়ার এন বাই এক্স বিয়োগ 3 সমান কত 108 হলে এন সমান কত হলো 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 6টা দেখো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 4x বিয়োগ 7y প্লাস 12 ইকুয়াল টু 0, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছিন্নজায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ওয়াই অক্ষের ছিন্নজায়ের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি আমাদের আগে জানতে হবে, সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে ওয়াই অক্ষ দ্বারা ছিন্নজায়ের দৈর্ঘ্যের যে সূত্র সেটি হলো ওয়াই অক্ষ দ্বারা ছিন্নজায়ের দৈর্ঘ্য সমান 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার বিয়োগ সি। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এই বৃত্ত থেকে কী বের করতে হবে, এফ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র
তোমরা আগে বের করে নাও। কেন্দ্র কত হবে -2, 7/2। ওকে, আর সি কত 12। বুঝতে পেরেছ? তাহলে এটা 2g সমান 4 অর্থাৎ g সমান 2, 2f সমান -7, তাহলে f সমান কত হবে -7/2, কিন্তু সেন্টার কি -g -f অর্থাৎ -2, 7/2। তাহলে এটা কি g, এটা হলো এটা কি f, তাই তো? এটা -g, এটা -f। তাহলে এখানে আমরা মানটা পুট করে দিব। y অক্ষ দ্বারা চিহ্ন যায় দৈর্ঘ্য 2 × √f²। f কত? এটা 7/2। তাহলে 7/2² কত 49/4 বিয়োগ c 12। তাহলে 2 × √49 বিয়োগ 48/4 অর্থাৎ 2 × √1/4 সমান 2 × ½ সমান 1। হ্যাঁ, তাহলে চিহ্ন যায় দৈর্ঘ্য আমরা বের করে নিলাম। ওকে, তাহলে নেক্সট যে প্রবলেম 5, সেটা দেখো কি বলেছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রতা। তাহলে 9x² যোগ 25y² = 225। তো এই উপবৃত্তটিকে আমরা সাধারণ আকারে লিখে নিব, অর্থাৎ x² যোগ y² = 1 আকারে। তো 225 দিয়ে ভাগ করে দাও, কত হবে x² যোগ y² 9 = 1। তাহলে x² যোগ y² 1। তাহলে a² কত 25, b² হলো 9। তো উপবৃত্তটির উৎকেন্দ্রতা যদি ই হয়, তাহলে এই সমান আমরা জানি √1 বিয়োগ b² তো এখানে b কত, b² কত 9, a² কত 25। তাহলে কত হলো 16/25 সমান 4/5। হ্যাঁ, তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করে দেখালাম। দেখো এবারে নেক্সট কোশ্চেন 4টা। এখানে বলা হয়েছে z1 ও z2 পরস্পর অনুবন্ধী হলে z1 + z2 কি হবে, তাই না? 4 কোশ্চেনটা কি বলেছে, z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি হলে z1 + z2 কি হবে, বাস্তব হবে, কাল্পনিক হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে বের করে দেখাই। আমরা ধরে নিচ্ছি লেট z1 সমান x + iy, আর z1 আর z2 পরস্পর অনুবন্ধী, তাহলে অবশ্যই z2 সমান আমরা কি লিখতে পারি x - iy। এখন তাদের সমষ্টি করে দাও, তাহলে z1 যোগ z2 সমান x + iy প্লাস x বিয়োগ iy কত হচ্ছে 2x। দেখো এখানে i নেই, সুতরাং এটা কি সংখ্যা পেলাম আমরা, বাস্তব সংখ্যা পেলাম। ওকে, তাহলে z1 + z2 কি হবে, বাস্তব। অ্যান্সার কি হবে a। তোমরা দেখে নিবে, বোঝা গেছে? এবারে 3টা দেখো যে 16c r সমান 16c 2r + 1 হলে r সমান কত। তো কম্বিনেশনের একটা সূত্র আমরা জানি যে NCP সমান যদি NCQ হয়, তাহলে আমরা জানি যে P + Q সমান N। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানে NCP সমান NCQ, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে P + Q সমান N, অর্থাৎ r + 2r + 1 সমান 16 और 3r সমান 15 और r সমান 5। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 2 এর প্রবলেমটি দেখো কি বলেছে, tan α/2 সমান 7। tan α/2 সমান 7 আমাদের কি দেখাতে হবে, 4 sin α বিয়োগ 3 cos α সমান কত। ওকে, তো এটা খুব সোজা কোশ্চেন। এখানে sin α এবং cos α সূত্র করব, অংশকোণের সূত্র করব, কার রিলেশনও করব, tan এর রিলেশনও করব। তাহলে sin α সমান আমরা লিখতে পারি যে 2 tan α/2 বাই 1 প্লাস tan স্কয়ার α/2 বিয়োগ 3 × cos α সূত্র tan এর রিলেশনে কি হবে 1 মাইনাস tan স্কয়ার α/2 বাই 1 প্লাস tan স্কয়ার α/2। এখানে মান পুট করে দাও, তাহলে 4 × 2 × tan α/2 এর মান কত 7 বাই 1 প্লাস tan α/2 7 মানে 7 স্কয়ার মানে 49। নিশ্চয়ই বুঝতে পেরেছো। -3 × 1 বিয়োগ tan স্কয়ার α/2 মানে কত 49 বাই 1 প্লাস 49। ওকে, তাহলে 4 × 8 56 বাই 50, 1 বিয়োগ 49 মানে -48। তাহলে যোগ কত হবে 3 × 48 বাই 50। তো এখানে যদি 50 লসাগু করো তাহলে কত হচ্ছে 56 যোগ 3 × 8 = 24, 4 হাতে 2 মানে 144, 6 × 4 = 10, 6 × 4 = 10, 200 বাই 50 4। ওকে, তাহলে tan α/2 সমান 7 হলে 4 sin α বিয়োগ 3 cos α এর মান হলো 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কত হবে বি এরটা। হ্যাঁ, এবারে লাস্ট যে কোশ্চেন মডেল কোশ্চেন পেপার 1 এর একটা বলেছে দুটি সেট এ ও বি এর জন্য এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, যে এ ইন্টারসেকশন বি সমান এ ইউনিয়ন বি, তাহলে কোন অপশনটি হবে এখানে।
তাহলে এটা হলে এ সমান 5 হবে, এ ইকুয়াল টু বি হবে, বি ইকুয়াল টু 5 হবে, এ নট ইকুয়াল টু বি হবে। তাহলে আমি প্রত্যেকটা অপশন এখানে পুট করে করে দেখব, লজিক্যালি আমি এই প্রবলেমটি সলভ করব। তাহলে দেখো এ ইকুয়াল টু যদি 5 হয় এখানে বসাও, তাহলে কি হচ্ছে 5 ইন্টারসেকশন বি হচ্ছে, তাই না? যদি যদি এ ইকুয়াল টু 5 হয় তাহলে কত হচ্ছে 5 ইন্টারসেকশন বি। তাহলে দুটো সেটের কমন কি হয়, ছোটো সেটটা হয়, তাহলে 5। আবার 5 ইউনিয়ন বি কত হবে, ইউনিয়ন হলে বড়টা হবে বি। তাহলে এ ইকুয়াল টু 5 হবে না, কারণ 5 আর বি কিন্তু ইকুয়াল নয়, তাহলে এ নট ইকুয়াল টু 5 এটা হবে না। দ্বিতীয়টা কি এ ইকুয়াল টু বি, যদি এ আর বি সমান হয় তাহলে তাদের যে কমন, তাই না? যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে এ ইন্টারসেকশন এ হবে, মানে কত এ, আবার এ ইউনিয়ন এ হবে মানে এ। ওকে, তাহলে এখানে কোন অপশনটা হবে, বি এর অপশনটি, অর্থাৎ এ ইকুয়াল টু বি হলে এ ইন্টারসেকশন বি সমান এ ইউনিয়ন বি হবে। এটা আমরা লজিক্যালি প্রমাণ করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে আমি মডেল কোশ্চেন পেপার 2 এই পেপারের আমরা অবজেক্টিভ প্রশ্ন সলভ করছি। তো প্রথম যে প্রবলেমটি দেখতে পাচ্ছ, এ সমান একটা সেট দেওয়া আছে এ বি সি ডি হলে এ সেটের সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের। তো এ সেটে মোট কতগুলো এলিমেন্ট আছে, 4টে, এবং এ সেটের ওপর সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা নির্ণয়ের যে সূত্রটি সেটি কি 2 টু দি পাওয়ার n স্কোয়ার বা 2 টু দি পাওয়ার mn, তাই তো? 2 টু দি পাওয়ার mn or 2 টু দি পাওয়ার n স্কোয়ার, বোঝা গেল? তাহলে এ সেটের ওপর সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা হলো এ ক্রস এ, এটা আমাদের বের করতে হবে। তো আমি অত কিছু বের করব না, আমরা ডাইরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করব, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে মোট সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার mn, অর্থাৎ এ ক্রস এ সেটে কত এলিমেন্ট আছে, 4টে, 4 ইন্টু আবার এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, 4, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 16, বোঝা গেল? তাহলে কোন একটা সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধের যে সংখ্যার যে সূত্র সেটা হলো 2 টু দি পাওয়ার mn, কেউ অ্যাপ্লাই করতে পারে, অথবা 2 টু দি পাওয়ার n স্কোয়ার, বোঝা গেল? তাহলে n এর মান কত, 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে 16, তাই না? কেউ এইভাবে করতে পারে, 2 টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 16, তোমাদের যেটা সোজা লাগে সেটাই করবে। এবারে নেক্সট যে কোশ্চেন ডুয়েটটা, এখানে বলা হয়েছে যে সাইন π/10 ইন্টু সাইন 13 π/10 সমান কত? তো অ্যাকচুয়ালি সাইন π/10 মানে কত, সাইন অফ 18 ডিগ্রি ইন্টু সাইন অফ এটা কত হবে 13 ইন্টু 180/10 মানে 13 ইন্টু 18, অর্থাৎ 13 ইন্টু 18 না, 24-এর 4 হাতে 2, 104, 13 মানে 234। ওকে, তাহলে সাইন অফ 18 ইন্টু সাইন অফ 3 9 27, তাই না? বা 90 দোকানে 180, অর্থাৎ 2 ইন্টু 90 বা 3 ইন্টু 90, দেখো ঠিক আছে, 2 ইন্টু 90, 90 দোকানে 180, 20 আর 34 54 যোগ 54। ওকে, তো সাইন 18 ইন্টু সাইন 2 তো সাইনই থাকবে, কিন্তু এটা কোন পদ আছে, তৃতীয় পদে, তাহলে মাইনাস সাইন 54, তাহলে মাইনাস সাইন 18 মান কত, √5 মাইনাস 1/4 ইন্টু সাইন 54 মান হলো √5 প্লাস 1/4, বোঝা গেছে? তো মাইনাসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, নিচে আছে 16, সরি এটা 4 হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি হচ্ছে 1, তাহলে কত হলো -4/16 সমান -1/4, নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমাদের সাইন 18 এবং সাইন 54 মান আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট প্রবলেম 3-এরটা দেখো, যে সমান্তর প্রগতির এর সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের T10 অর্থাৎ দশম পদ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এন সংখ্যক পদের সমষ্টিকে আমরা কিভাবে প্রকাশ করি, Hn দ্বারা, তাই না? তাহলে Hn সমান কত দেওয়া আছে, 4n স্কোয়ার যোগ 3n। ওকে, তাহলে দশম পদ নির্ণয় করতে হলে আমাদের কি দরকার, প্রথম পদ দরকার, সাধারণ অন্তর দরকার। আমরা এখান থেকে সেটা বের করে নিব, প্রথম পদ এবং সাধারণ অন্তর। ওকে, তাহলে এখানে n এর জায়গায় 1 পুট করো, তাহলে n ইকুয়াল টু যদি 1 পুট করো তাহলে কত হবে S1, n এর জায়গায় 1 পুট করো তাহলে কত হলো 4 যোগ 3 সমান 7, এটা কি হলো প্রথম পদ। ওকে, এবার n এর জায়গায় 2 পুট করো তাহলে S2 হবে, এটা কত হবে 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 4 4 16 যোগ 6 মানে 22,
এনের জায়গায় 2 মানে কি দুটো পদ, অর্থাৎ দুটো পদের সমষ্টি। তাহলে কি হবে, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। ওকে, তো এখান থেকে আমরা দ্বিতীয় পদ বের করে নেব। তাহলে দ্বিতীয় পদ সমান কি, এই 22 থেকে 7 বিয়োগ করব। ওকে, তাহলে প্রথম পদ 7, দ্বিতীয় পদ 15 আমি বের করে নিলাম। অতএব সাধারণ অন্তর ডি সমান কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 15 বিয়োগ 7 8। আর এটা তো প্রথম পদ এ এবং ডি পেয়ে গেলাম। অতএব T10 সমান সূত্র কি, এ প্লাস n-1, n কত 10 বিয়োগ 1 ইন্টু ডি। এর মান কত, এর মান হলো 7 প্লাস 9 ইন্টু ডি এর মান কত 8। তাহলে কত হলো 7 যোগ 8 9 72। তাহলে কত হলো 79, অর্থাৎ 79 উত্তর হলো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা T10 অর্থাৎ দশম পদ নির্ণয় করে দেখালাম। এবারে আমরা চারেরটা করব। চারেরটা বলেছে এক্স যোগ বি ওয়াই হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতির সহগগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। খুব সিম্পল একটা কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন থাকলে এবং তাদের যদি সহগগুলো সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে তোমরা কি করবে, তখন এই ভেরিয়েবল যেগুলো থাকবে এক্স ওয়াই বা এক্স, সেখানে তোমরা 1 পুট করে দিবে, তাই না? তাহলে এই বিস্তৃতির সহগগুলো সমষ্টি কত হবে, সহগগুলি সমষ্টি কী হবে, এক্সের জায়গায় 1 পুট করো, ওয়াইয়ের জায়গায় 1 পুট করো। তাহলে কত হবে, তাহলে পুট করতে হবে কি, নিয়ম হলো এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1 পুট করতে হবে। তাহলে এই বিস্তৃতির সবগুলো সমষ্টি পেয়ে যাবে। অর্থাৎ কী হবে, এক্সের জায়গায় 1 পুট করলে কি হচ্ছে, a ইন্টু 1 মানে a যোগ b ইন্টু 1 মানে b, অর্থাৎ a প্লাস b হোল টু দি পাওয়ার n। চারের কোশ্চেনের প্রবলেমের সলভ হল, উত্তর a প্লাস b হোল টু দি পাওয়ার n-ই আছে। ও এখানে একটা অঙ্ক মিস্টেক গেছে, আমি এটা 5-এর প্রবলেমটি টুকতে আমি ভুলে গেছি, তো আমি এখানে টুকে করে দিচ্ছি। তাহলে 5-এর প্রবলেমটি কি বলেছে, যে √3y বিয়োগ 3x ইকাল টু 3 সরল রেখা x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো, তার মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রবলেমটি দেওয়া আছে √3y বিয়োগ √3x ইকাল টু 3, √3y বিয়োগ 3x ইকাল টু 3। এই রেখাটি সরলরেখার সঙ্গে সরলরেখা x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রবণতা ও ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ জানি যে y ইকাল টু mx প্লাস c, অর্থাৎ এই সরলরেখাটিকে আমরা এই আকারে লিখে নিব, অর্থাৎ y-কে আমরা x এর আকারে লিখব। অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি √3y সমান 3x প্লাস 3, আর y সমান √3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 3/√3 মানে √3x যোগ √3। তাহলে এই ফর্ম আর এই ফর্মে এক, দেখো y mx, তাহলে এটা mx প্লাস c। আমরা তো শিখেছি যে কোন একটা সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে যদি আলফা কোণে নত হয়, তখন ওই সরলরেখার নতি কী হয়, ট্যান আলফা, যেটাকে m দ্বারা ডিনোট করে। অর্থাৎ এটা হলো কি ট্যান আলফা, তাই না? তাহলে এখানে m সমান √3, আবার m সমান কত আমরা জানি, ট্যান আলফা সমান √3। তাহলে ট্যান কতর মান √3, ট্যান 60-র মান √3, তাহলে আলফা কত হলো, 60 ডিগ্রি হলো। অর্থাৎ এই সরলরেখা এই রেখাটি x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত। নেক্সট প্রবলেম 6টা দেখো, বলা হয়েছে যে 2-1 বিন্দুটির এই বৃত্তের সাপেক্ষে অবস্থান নির্ণয় করো। অর্থাৎ এই বিন্দুটি এই বৃত্তের উপরে অবস্থিত, না বাইরে অবস্থিত, না ভিতরে অবস্থিত, সেটা আমাদের দেখাতে হবে। ওকে, তা আমরা কীভাবে দেখাবো, এই বৃত্তের বাম পক্ষে, অর্থাৎ x² যোগ y² বিয়োগ 20x বিয়োগ 6y যোগ 100, এখানে আমরা x এর জায়গায় 2 পুট করবো, y এর জায়গায় -1 পুট করে দেখবো যে কি আসছে, করে দেখি। আচ্ছা, তাহলে x² যোগ y² বিয়োগ 20x বিয়োগ 6y যোগ 100, তো x এর জায়গায় এখানে 2 পুট করো, তাহলে x এর জায়গায় কী পুট করবো, 2, এবং y এর জায়গায় আমরা -1 পুট করবো। তাহলে 2 দোকানে 4 যোগ 1 বিয়োগ 40 যোগ 6 যোগ 100, তাহলে কত হলো, 6 4 10, অর্থাৎ 4 1 5, 5 আর 6 11, 11 -40 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে, -29 যোগ 100, অর্থাৎ 71, যেটা 0 থেকে বড়। অর্থাৎ যদি 0 থেকে বড় হয় তাহলে বিন্দুটি কোথায় অবস্থিত হবে, বাইরে অবস্থিত হবে।
বোঝা গেল? যদি লেস দ্যান 0 হতো তাহলে ভিতরে অবস্থিত হতো, আর যদি 0-এর সাথে সমান হতো তাহলে বিন্দুটি উপরে অবস্থিত হবে। ওকে, তাহলে এই বিন্দুটি এই বৃত্তের সাপেক্ষে বাইরে অবস্থিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে 7 প্রবলেমটি দেখো। এটা লিমিটের একটা কোশ্চেন, x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x বিয়োগ 1/x। খুব সহজ। তো এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই করব? দেখো, আমরা জানি যে লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x বিয়োগ 1/x, এটার ভ্যালু হচ্ছে 1। তো এখানে ই আছে, মাথায় যেটা আছে সেটা x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার কী দেওয়া আছে? sin x বিয়োগ 1/, সূত্র কি, e টু দি পাওয়ার x বিয়োগ 1/x, অর্থাৎ এটা যদি x হয় তাহলে নিচে x থাকতে হবে। x কত? sin x। তো এটাতে বেশি নিলাম তাই আমি উপরে গুণ করে দিব sin x/x। দেখো এটা কেটে গেল, তাহলে আগের ফর্ম এই ফর্মটা মিলে গেল। এবার লিমিটটা সেপারেট করো, বাই sin x ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 sin x/x। তো এটার ভ্যালু কত? আমরা জানি আগে 1, এবং লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর ভ্যালু হচ্ছে 1। সুতরাং উত্তর কত হলো? 1, তাই না? তাহলে লিমিট ভ্যালু কত হলো? 1। আমরা এবার 8এরটা করব। 8এরটা কি বলেছে? y সমান sin স্কোয়ার x/2। এখানে dy/dx নির্ণয় করতে হবে। আগের যে মডেল কোশ্চেন পেপার 1 ছিল সেখানেও ঠিক একই টাইপের কোশ্চেন ছিল, সাইনের জায়গায় কী ছিল? কস। একইভাবে আমরা সলভ করব। তাহলে y যেহেতু x এর অপেক্ষক, আমরা x এর সাথে সাপেক্ষে ডেরিভেটিভ করব dy/dx। তাহলে x স্কোয়ারের ডেরিভেটিভ কি? 2x, অর্থাৎ sin স্কোয়ার x/2 এর যে ডেরিভেটিভ কত হবে? 2 sin x/2 ইন্টু sin x/2 এর ডেরিভেটিভ cos x/2 ইন্টু x/2 এর ডেরিভেটিভ হাফ। তাহলে কত হলো? এটা হাফ অফ sin x। দেখো 2 sin θ/2 ইন্টু cos θ/2 সূত্র হলো sin থিটা। এবারে আমরা 9টা করব। কি বলেছে? কোনো পরিসংখ্যা বিভাজনের যে ভেদাঙ্ক দেওয়া আছে, আর ভেদাঙ্ক দেওয়া আছে কত? ভেদাঙ্ক দেওয়া আছে 5%, আর ভেদ মান অর্থাৎ সিগমা স্কোয়ার সমান দেওয়া আছে 4 হলে আমাদের যৌগিক গড় নির্ণয় করতে হবে। অর্থাৎ যৌগিক গড় মানে x বার নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সমপার্থক্য বের করে নিলাম 2। তো ভেদাঙ্ক সমান আমরা জানি, ভেদাঙ্ক সমান আমরা জানি, স্যার এটা সিগমা হবে, যে সিগমা বাই x বার ইন্টু 100%, তাই তো? তো ভেদাঙ্ক কত দেওয়া আছে? 5%, সমান সিগমার মান কত দেওয়া আছে? 2 বাই x বার ইন্টু 100%। और আমাদের x বার নির্ণয় করতে হবে, তাহলে 2 ইন্টু 100/5 সমান 40। অর্থাৎ কোনো পরিসংখ্যা বিভাজনের ভেদাঙ্ক দেওয়া আছে, ভেদমান দেওয়া আছে, তাহলে যৌগিক গড় আমরা নির্ণয় করে দেখালাম। অর্থাৎ এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। বা ভেদাঙ্ক সমান তোমরা লিখতে পারো, বা ভেদাঙ্ক ভেদাঙ্ক সমান লিখতে পারো সিগমা বাই x বার ইন্টু 100, এটাও তোমরা লিখতে পারো। নিশ্চয়ই বোঝা গেছে? তো এবারে লাস্ট যে কোশ্চেন 10এরটা, এটা কি বলেছে? যে একটি ব্যাগে 3টি সাদা বল আছে, 4টে কালো বল আছে, 2টি লাল রঙের বল আছে। ইচ্ছা মতো তুমি 2টি বল তুলবে, তো উভয় বলই সাদা হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে এটা সম্ভাবনার অঙ্ক। তো একটি ব্যাগে মোট কতগুলো বল আছে সেটা আগে বের করে নিই। তাহলে ব্যাগে মোট কতগুলো বল আছে? 3 + 4 + 2, 9টি বল আছে। অবজেক্টিভ কোশ্চেন আমি বেশি লিখে করছি না, তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি শর্টকাট মেথডে করার চেষ্টা করছি। তো এই 9টি বল থেকে কটি বল তুলতে হবে? ইচ্ছা মতো 2টি বল তোলা যাবে। তো 9টি বল থেকে 2টি বল তোলা যায় কত প্রকারে? 9c2 প্রকারে। সেটা হলো নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, সেটাকে আমরা ns দ্বারা ডিনোট করছি। তাহলে ns সমান কত হবে? 9c2। এবং আমরা এ ধরে নিব, এটা কি? এটা হলো যে উভয় বল যে দুটি বল তুলছে সেটা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। অর্থাৎ সাদা বল তোলার ঘটনা সূচিত করে, সাদা বল তোলার ঘটনা সূচিত করে। তাহলে এখানেও আমরা এম এ বের করে নিব। আচ্ছা, তাহলে আমরা 2টি সাদা বল, যে 2টি বল তুলবো সেটা সাদা বলই হবে, অর্থাৎ সাদা বল থেকেই তুলতে হবে, তাই না? সাদা বল কটি আছে? 3টে সাদা বল। তাহলে এই 3টে সাদা বল থেকে
আমাদের দুটি বল তুলতে হবে, তাই না? কারণ আমরা যে দুটি বল তুলব সে দুটি বলকে সাদাই হতে হবে, সুতরাং সাদা বল থেকে তুলতে হবে। তাহলে সাদা মোট কতগুলো বল আছে? 3টে। সেখানে সেই 3টে বল থেকে দুটি বল তোলা যায় কত প্রকারে? 3C2 প্রকারে। নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে আমরা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা পেলাম এবং সাদা বল তোলার যে নমুনা বিন্দুর সংখ্যা সেটাও পেলাম 3C2। অতএব PA সমান কত হবে? 3C2/9C2। হ্যাঁ, তাহলে এটা কত হবে? 3C2 সমান 3/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এটা কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত হচ্ছে? দেখো 6/2 অর্থাৎ 3 বাই এটা কত হবে? 9 ইন্টু 8, 9 ইন্টু 8 বাই 2, তার মানে 4, 36 মানে 1/12। ওকে, এবারে মডেল কোশ্চেন পেপার 3 তার অবজেক্টিভ প্রশ্নগুলো আমি এখানে টুকে নিয়েছি, আস্তে আস্তে আমি সলভ করে দেখাচ্ছি। তো তোমরা একের প্রবলেমটি দেখো যে NA সমান 6 দেওয়া আছে, অর্থাৎ এ সেটে 6টা এলিমেন্ট আছে। NB মানে কি? বি সেটে 9টা এলিমেন্ট আছে। N অফ A ইউনিয়ন B অর্থাৎ A ইউনিয়ন B সেটে যে এলিমেন্টের সংখ্যা সেটা কত? X। আমাকে X এর ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ X এর এখানে বলা হয়েছে যে এখানে X এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তো আমরা A ইউনিয়ন B সমান X দেওয়া আছে। তো এখানে A ইউনিয়ন B এর সূত্র আমরা জানি কি? NA যোগ NB বিয়োগ N অফ A ইন্টারসেকশন B। ওকে, তো N এর মান কত? 6, NB এর মান কত? 9। তো এখানে A ইন্টারসেকশন B মানে কত? A ও B এর মধ্যে কমন এলিমেন্ট। দেখো এখানে A সেটে 6টা এলিমেন্ট আছে, B সেটে 9টা এলিমেন্ট। তাহলে তাদের দুটো সেটাই কটা করে কমন এলিমেন্ট আছে? 6টা করে। দেখো এখানেও 6টা আছে, এখানেও 6টা আছে, সুতরাং A ইন্টারসেকশন B সমান কত হবে? 6। ওকে, তো এটা সমান কত হবে? X সমান 9। তাহলে X এর যে ক্ষুদ্রতম মান সেটা হলো 9। নিশ্চয় বুঝতে পেরেছ? এবারে আমরা 2 প্রবলেমটি সলভ করব। কি বলেছে? এ সেট আমি এখানে টুকে নিচ্ছি। কি দেওয়া আছে? 4, 6, 8, 9, 25, 36, 44, 49 এবং বি সেট দেওয়া আছে 2, 3, 6, 8, 9। আর যে সম্পর্কটা দেওয়া আছে সেটা কি? X সমান Y স্কোয়ার। তো এখান থেকে আমাদের কী বের করতে হবে? আর এর সংজ্ঞার অঞ্চল অর্থাৎ X এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আর এর সংজ্ঞার ক্ষেত্র কত হবে? ওকে, দেখো তাহলে এখানে এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি X এর ভ্যালু? আমি বোঝানোর জন্য পাশে লিখে দিলাম X এর ভ্যালু। এ সেটে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা X এর ভ্যালু এবং বি সেটে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে Y এর ভ্যালু। তাহলে Y এর মান এখানে পুট করো, অর্থাৎ বি সেটে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেখানে সেই মান এলিমেন্টগুলো এখানে পুট করো এবং X এর ভ্যালু কী কী পাচ্ছ দেখো, এবং যে ভ্যালুগুলো পাচ্ছ সেগুলোকে অবশ্যই এ সেটে থাকতে হবে। অর্থাৎ যেটা থাকবে না সেটা নেব না, যেটা থাকবে সেটা নেব। তাহলে Y এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই তাহলে কত হচ্ছে? X এর ভ্যালু 4 আছে। অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে মানে তো X এর ভ্যালু নিতে হবে আমাকে। X এর যে মানগুলো পাবো এবং যেগুলো এই সেটে আছে সেটা হলো আর এর সংজ্ঞার ক্ষেত্র হবে। তো X এর ভ্যালু 2 বসালে Y এর ভ্যালু যদি 2 বসাই তাহলে X এর মান 4 পাচ্ছি। 4 দেখো এই সেটে আছে। 3 বসাও, 3 3 9 দেখো এই সেটে আছে, সুতরাং 9ও হবে। আচ্ছা 6 বসাও, তাহলে X সমান কত হবে? 36, 36 এখানে আছে, তাহলে কত হবে? 6 হবে। 8 বসাও, তাহলে X সমান কত হবে? 8 স্কোয়ার মানে 64, এখানে নেই, তাহলে হবে না। X এর Y এর ভ্যালু 9 বসাও, কত হলো? 81, এখানে 81 নেই। সুতরাং আর এর যে সংজ্ঞার ক্ষেত্রে পেলাম কি পেলাম? 4, 9, 6 আর 4, 6, 9। নিশ্চয় বুঝতে পেরেছ? তো এবার আমরা 3 প্রবলেমটি সলভ করব। এই সমীকরণের একটি বীজ আলফা হলে আলফা স্কোয়ার সমান দেখাতে বলেছে, অর্থাৎ X স্কোয়ার যোগ 2IX বিয়োগ 1 = 0 সমীকরণ। নিশ্চয়ই একটা দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ থাকবে। তো এখানে আমরা কীভাবে সলভ করব? তাহলে A স্কোয়ার যোগ 2 × A × B যোগ B স্কোয়ার, কারণ I স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে -1 এর জায়গায় স্কোয়ার লিখলাম। তাহলে A স্কোয়ার যোগ 2AB যোগ B স্কোয়ার মানে A + B তার হোল স্কোয়ার = 0 আর X + I = 0 আর X = কত? -I। তাহলে এই সমীকরণের একটি বীজ দেওয়া আছে আলফা, একটি বীজ দেওয়া আছে আলফা। তাহলে X সমান
আই, এই সমীকরণের একটি বীজ কি মাইনাস আই, তাহলে এটাকে আমি আলফা ধরে নিলাম, আলফা সমান মাইনাস আই। আমাদের বের করতে হবে আলফা স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার সমান মাইনাস আই তার হোল স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ার মানে -1, অর্থাৎ আলফা স্কোয়ারের ভ্যালু কত হলো -1। নেক্সট প্রবলেম 4টা দেখো যে এই বিস্তৃতিতে এক্সের সহগ 270 হলে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে বিস্তৃতি দেওয়া আছে এক্স স্কোয়ার যোগ কে বাই এক্স হোল টু দি পাওয়ার 5। তাহলে এই বিস্তৃতিতে এক্সের সহগ দেওয়া আছে 270, তাহলে এক্স এই বিস্তৃতির কোথায় আছে সেটা আমাদের ধরে নিতে হবে। ধরবো যে r+1তম পদে এক্স আছে, তাহলে ধরি বিস্তৃতির r+1তম পদে এক্স আছে। ওকে, তাহলে আমাদের TR+1 বের করতে হবে। সূত্র কি NCR, n কত 5 CR ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার n-r ইন্টু কে বাই এক্স হোল টু দি পাওয়ার r। তো এরকম ফরম্যাট আমরা পেয়ে গেলাম, শুধুমাত্র এক্সগুলোকে এক জায়গায় রাখবো। তাহলে কত হচ্ছে 5 CR ইন্টু এক্স টু দি পাওয়ার 10 বিয়োগ 2r ইন্টু কে টু দি পাওয়ার r বাই এক্স টু দি পাওয়ার r, और 5 CR इंटू के टू दी पावर r इंटू एक्स टू दी पावर 10 বিয়োগ 3r। ওকে, তাহলে r+1তম পদে কি আছে এক্স আছে, এটা আমরা ধরেই নিয়েছি, তাই না, এক্স আছে। তাহলে এক্সের পাওয়ার কত 1, এটাও r+1তম পদ, তাহলে এই পদে কি আছে এক্স আছে, সুতরাং এটা কত হবে, এটার সাথে আমি কি করব কম্পেয়ার করব, অর্থাৎ এই এক্স এবং এইটা একই জিনিস। তাহলে শর্তে এই যে এক্সের পাওয়ার কত হতে হবে 10 বিয়োগ 3r সমান 1 হতে হবে, তাহলে r সমান কত হবে 3। ওকে, তাহলে এখানে r এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমরা এক্সের সহগ পেয়ে যাব। এক্সের সহগ কোনটা, এটা, এবং এটার মান কত দেওয়া আছে 270, তাহলে আমি সাইডে ছোট্ট করে দিচ্ছি। তাহলে 5c3 ইন্টু কে টু দি পাওয়ার 3 সমান কত দেওয়া আছে 270। তো 5c3 সমান কত 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ইন্টু 4 বাই 2 মানে 10। তাহলে 10 ইন্টু কে কিউব সমান 270 और কে কিউব সমান 27 और কে সমান 3। তাহলে আমরা কে এর মান নির্ণয় করে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 5টা দেখো যে এই সরলরেখা এবং এই সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব, তো এটা অনেক রকমভাবে করা যায়। তো আমি এটা অভিলম্ব আকারে লিখে আমরা প্রবলেমটি সলভ করব। তো এই সরলরেখাকে অভিলম্ব আকারে লিখব। অভিলম্ব আকারে লিখতে হলে কী করতে হয়, √a² যোগ b² দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ যদি কোনো সরলরেখা x যোগ b = c থাকে তাহলে বোথ সাইড আমরা x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার দিয়ে ভাগ করব, এবং যেটা ডান দিকে পাবো সেটা হলো মূলবিন্দু থেকে তার লম্ব দূরত্ব। ওকে, তো এখানে আমরা a কত 3, b কত 4, √a² যোগ b² কত হয়, √a² মানে 9 যোগ 16 মানে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো 3/5x যোগ 4/5y সমান 9/5। আবার এটাকে অভিলম্ব আকারে লিখব, √a² যোগ b² দিয়ে ভাগ করব। a কত 6 মানে 36 যোগ 8² মানে 64, মানে √10 দিয়ে √100 মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত হলো 6/10x যোগ 8/10y সমান 15/10। লক্ষ্য করো, তাহলে এটাকে যদি আমি p1 ধরি, দেখো সমান চিহ্নের এক পাশে রাখতে হবে সবসময়, তো দুটোই দেখো ডান দিকে আছে, সমস্যা নেই। তাহলে প্রথমটাকে আমি p1 ধরলাম 9/5 এবং এটাকে কি ধরলাম p2 15/10। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে p1 এবং p2 যদি সেম সাইন হয়, একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যখন নির্ণয় করব কি করব, বিয়োগ করব। যদি অপোজিট সাইন হয় তাহলে ওই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সময় আমরা কি করব, এই p1 যোগ p2 করব, যোগ করব। অর্থাৎ সেম সাইন হলে আমরা বিয়োগ করব। তাহলে অতএব সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, মড p1 বিয়োগ p2, কারণ সেম সাইন ওই জন্য আমরা বিয়োগ করছি, অপোজিট সাইনের যোগ করতাম। এবং মড দিলাম কেন, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ এর ভিতরে ক্যালকুলেশন করার পরেও যদি মাইনাস ভ্যালু পাই তাহলে আমরা মড দিয়েছি, যার ফলে আমরা পজিটিভ ভ্যালু নেব, তাই না। অর্থাৎ ক্যালকুলেশন করার পরে যদি ভিতরে নেগেটিভ চিহ্ন আসে আমরা নেগেটিভ চিহ্নটা নেব না, আমরা প্লাস ভ্যালু নেব, সেই জন্য মড দিলাম।
তাহলে মড অফ P1 এর মান কত? 9/5 বিয়োগ 15/10, 10 লসাগু করো, তাহলে 18 বিয়োগ 15 মানে 3/10 একক। ওকে, তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত হলো? 3/10 একক। নেক্সট যে প্রবলেম 7এরটা দেখো, এখানে কি বলা হয়েছে? লিমিট এক্সটেন্স টু π/4 √2 cos x বিয়োগ 1/cot x বিয়োগ 1। তো আমরা এটা কিভাবে সলভ করব? দেখো লিমিট অফ এক্সটেন্স টু π/4, এটার অপোজিট সাইন দিয়ে উপর নিচ গুণ করো, তাহলে কত হবে? √2 cos x বিয়োগ 1 ইন্টু √2 cos x যোগ 1 বাই cot x কে ভেঙে নাও, cos x বাই sin x বিয়োগ 1। ওকে, তাহলে লিমিট অফ এক্সটেন্স টু π/4 এই প্লাস সরি, আর এটাকেও আমরা এর অপোজিট সাইন দিয়ে উপরে গুণ করেছি, নিচেও গুণ করতে হবে, √2 cos x যোগ 1। ওকে, তাহলে √2 cos x যোগ 1 এটুকু লিমিট নিয়ে নিলাম এবং বাকিটা আমরা এখানে লিখছি। তাহলে a প্লাস b মাইনাস b মানে কত? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 cos স্কোয়ার x বিয়োগ 1 বাই cos x বিয়োগ sin x ইন্টু এই sin x উপরে চলে যাবে, লিমিট অফ এক্সটেন্স টু π/4 ইন্টু sin x। তো এখানে x এর জায়গায় π/4 পুট করো, তাহলে cos π/4 মানে 1/√2, √2 কেটে গেল, তাহলে 1 যোগ 1 মানে 2 অর্থাৎ হাফ, ইন্টু sin π/4 কত হবে? 1/√2 ইন্টু লিমিট অফ এক্সটেন্স টু π/4, তাহলে এটা কত হবে? 2 cos স্কয়ার x বিয়োগ 1 মানে cos 2x বাই cos x বিয়োগ sin x। ওকে, তাহলে 1/2√2 লিমিট অফ এক্সটেন্স টু π/4 cos 2x এর সূত্র করো, cos স্কয়ার x বিয়োগ sin স্কয়ার x বাই cos x বিয়োগ sin x। a প্লাস b মাইনাস b এর সূত্র ভেঙে দাও, cos x যোগ sin x ইন্টু cos x বিয়োগ sin x বাই cos x বিয়োগ sin x। ওকে, যেহেতু এক্সটেন্স টু π/4 অতএব x নট ইকুয়াল টু π/4, সুতরাং এইটার এটা কেটে যাবে, তাহলে 1/2√2 ইন্টু x এর জায়গায় π/4 পুট করে দাও, তাহলে cos π/4 মানে কত? 1/√2 যোগ sin π/4 মানে 1/√2, তাহলে 1/2√2 ইন্টু 2/√2, তাহলে কত হলো? হাফ। এবারে আমরা 8এর প্রবলেমটি সলভ করব, এটা তোমরা আগেই করেছো, তবু আরেকবার করে দিচ্ছি। তাহলে dx dθ সমান কত হবে? 2 cos θ/2 ইন্টু মাইনাস sin θ/2 ইন্টু হাফ, অর্থাৎ মাইনাস হাফ অফ sin θ। ওকে, এবারে 9এর প্রবলেমটি দেখো, বলেছে যে কোনো ঘটনার সম্ভাবনা, আমি এটা পি এ ধরে নিচ্ছি, অর্থাৎ 5/7, অর্থাৎ এটাকে আমি m/n ধরে নিচ্ছি, অর্থাৎ m সমান 5 n সমান 7। তাহলে ঘটনার প্রতিকূলের সূচক কত হবে? তাহলে প্রতিকূলে, তাহলে সেটা সূত্র হলো n - m is to m। তাহলে n কত? 7, অর্থাৎ এখানে m সমান 5 n সমান 7, তাহলে কত হলো? 7 বিয়োগ 5 is to 5, অর্থাৎ 2:5। যদি কোনো অঙ্ক মিস্টেক হয়ে যায় আমি পরে আবার সলভ করে দেব। ওকে, এবারে আমরা মডেল কোশ্চেন পেপার 4-এর অবজেক্টিভ প্রশ্ন সলভ করব। তো একের প্রবলেমটি দেখো, f(x) সমান দেওয়া আছে x² যোগ 1, gx সমান দেওয়া আছে 3x বিয়োগ 2, তাহলে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। সিম্পল একটা কোশ্চেন। তো এখানে প্রথমে f(-1) বের করে নেব। তো f(x) দেওয়া আছে, এখানে x এর জায়গায় -1 পুট করো, তাহলে কত হচ্ছে? f(-1) সমান -1 এর হোল স্কয়ার যোগ 1, অর্থাৎ 1 যোগ 1 সমান 2। তাই এই মানটা কত বের হলো? 2, অর্থাৎ g(2) এই মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো gx সমান দেওয়া আছে এবং x এর জায়গায় কত আছে? 2, সুতরাং এখানে x এর জায়গায় 2 পুট করো, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 2 সমান 4, তাহলে কত হলো? 4, অর্থাৎ এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। এবারে 2-এর প্রবলেমটি দেখো, cos 15 বিয়োগ sin 15, এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা cos c বিয়োগ sin এর সূত্র জানি না, আমরা কার সূত্র জানি? cos c বিয়োগ cos t or sin c বিয়োগ sin d। সুতরাং এই cos অথবা sin কে আমরা কনভার্ট করব, হয় cos কে sin এ নিয়ে যাব, না হলে sin কে আমরা cos এ নিয়ে যাব। তো আমি এখানে কি করছি দেখো,
কস 15 বিয়োগ সাইন 15 মানে কত? সাইন 15 সমান আমরা লিখতে পারি সাইন 90 বিয়োগ 75। তো কস 15 এটা কত হবে? সাইন 90 বিয়োগ 75 অর্থাৎ সাইন এখানে 1 90-এর সাথে 1 গুণ আছে, সুতরাং সাইন কী হয়ে যাবে? কস, প্রথম পদে পজিটিভ, সাইন পজিটিভ, সুতরাং কত হবে? মাইনাস কস 75। তো কস সি বিয়োগ কস ডি সূত্র, কস সি বিয়োগ কস ডি সূত্র আমরা জানি যে দুটো সাইন হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 45 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 অর্থাৎ 75 বিয়োগ 15 মানে 60 বাই 2 মানে 30। তো 2 ইন্টু সাইন 45 1/√3 ইন্টু সাইন 30 হাফ, তাহলে কত হলো? 1/√2। এবার আমরা তিনেরটা করব। তিনেরটা বলেছে x1 x2 x3 ইন এপি, তাই না? x1 যোগ x2 যোগ x3 সমান 12 দেওয়া আছে, x4 যোগ x6 14 দেওয়া আছে, আমাদের x5 অর্থাৎ পঞ্চম পদ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো পঞ্চম পদ এটা দুটোভাবে করা যায়, আমি একটা প্রসেসে করছি আর একটা প্রসেসেও করা যায়। তো এখানে আমরা পঞ্চম পদ নির্ণয় করতে হলে আমাদের দুটো জিনিস দরকার, একটা প্রথম পদ, একটা সাধারণ অন্তর, তাই না? তাহলে ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। ওকে, তাহলে x4 যোগ x6 সমান কত দেওয়া আছে? 14। দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, x1 x2 x3 দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে, ষষ্ঠ পদ দেওয়া আছে, আমাদের পঞ্চম পদ নির্ণয় করতে হবে। তাহলে এটা কততম পদ? চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র কি? অ্যাকচুয়ালি এনতম পদ নির্ণয় সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো চতুর্থ পদের ক্ষেত্রে কী হবে? a প্লাস n মাইনাস 1 মানে 4 বিয়োগ 1 অর্থাৎ 3d যোগ এটা কত হবে? a প্লাস 5d সমান 14 और 2a प्लस 8d समान 14 और a प्लस 4d समान 14। तो এটা তো লেখা যায় যে a प्लस 5 বিয়োগ 1 d সমান 14, তো এটা মানে তো t5 অর্থাৎ এটা মানে তো x5। ওকে, সরি একটু ভুল হলো, একটু ভুল হয়েছে, কারণ এখানে 2 দিয়ে ভাগ বলে এটা কত হবে? 7 হবে। ওকে, তাহলে x5 সমান কত হলো? 7। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 4টা দেখো যে এই বিস্তৃতির আরতম পদ x বর্জিত হলে আর এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে আরতম পদটা বলে দিয়েছে x বর্জিত, অর্থাৎ আরতম পদে x থাকবে না। তো আমাদের টি আর বের করে নিব। তাহলে টি আর সমান আমরা লিখতে পারি টি অফ আর মাইনাস 1 যোগ 1, কারণ বিস্তৃতির কোনো পদ নির্ণয় করতে হলে সবসময় এ আকারে লিখে নিতে হবে, আর প্লাস 1 আকারে। তো আমরা লিখে নিলাম টি আরকে আর প্লাস 1, এটাকে আর ধরো, আর প্লাস 1 আকারে লিখে নিলাম। সূত্র কি? এনসিআর। তাহলে 6c আর মাইনাস 1 ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু 3/x হোল টু দি পাওয়ার আর মাইনাস 1, তাহলে কত হবে? 6c আর মাইনাস 1 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 7 বিয়োগ আর 3 টু দি পাওয়ার আর বিয়োগ 1 বাই x টু দি পাওয়ার আর বিয়োগ 1। তাহলে 6c আর বিয়োগ 1 ইন্টু 3 টু দি পাওয়ার আর বিয়োগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 বিয়োগ আর ইন্টু x টু দি পাওয়ার 7 বিয়োগ আর যোগ 1, তাই না? বেস 1 পাওয়ার আলাদা, ভাগের ক্ষেত্রে কি হয়? বেস 1 থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 6c আর মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 2 টু দি পাওয়ার 7 বিয়োগ আর ইন্টু x টু দি পাওয়ার 8 বিয়োগ 2r। তাহলে এটা তো x বর্জিত পদ, এখানে x থাকবে না, অর্থাৎ x এর পাওয়ার কী হতে হবে? 0 হতে হবে, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1, সুতরাং x থাকবে না। তাহলে যেহেতু x বর্জিত পদ, তাই x এর পাওয়ারটাকে আমরা 0 করে দেবো। অতএব 8 বিয়োগ 2r সমান 0 আর r সমান কত? 4। তো এবারে আমরা কি করব? আমরা 4টা করলাম, এবার 5এর প্রবলেমটি সলভ করব। 5এর প্রবলেমটি কি বলা হয়েছে? কোন অধিবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতে নিয়ামক y = 2। আমি ছবি আঁকবো আর অঙ্ক হয়ে যাবে ফটাফট। তো অ্যাকচুয়ালি শীর্ষবিন্দু মূলবিন্দুতে নিয়ামক y = 2, তাহলে এটা y অক্ষ, তাহলে y = 2 এরকম, তাহলে এটা হচ্ছে y = 2 অর্থাৎ 0,2। তো অধিবৃত্তের অক্ষ যেদিকে থাকবে তার কি বিপরীতে থাকবে? নিয়ামক, তাই না? তাহলে এইটা যদি নিয়ামক হয় তাহলে অধিবৃত্তটির ছবি কেমন হবে? এরকম হবে, এরকম হবে। এবং যেহেতু বলেছে অধিবৃত্তের শীর্ষ 0 0, তখন অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা নাভি স্থানাঙ্ক কত হবে? নাভি স্থানাঙ্ক হবে 0,-2। তো যে অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক y অক্ষ এবং নাভি স্থানাঙ্ক 0,-2,
সেই অধিবৃত্তের সমীকরণ কী হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, তাহলে এখানে এ সমান তো 2, তো -4 ইন্টু 2 ইন্টু ওয়াই সমান কত হলো? -8y। তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে উত্তরটা আমি দেখে নিই। এখানে কত হলো? এক্স স্কোয়ার ইকুয়াল টু -8y, একদম ঠিক, সঠিক উত্তর। এবার আমরা 4-এর প্রবলেমটি সলভ করব। 5 4 হলো 5 হলো, এবার আমরা 6-টা করব। দেখো 6-এর প্রবলেমটি খুবই সোজা একটা প্রশ্ন। কি বলেছে? এই দুটো সরলরেখা যদি একটি বৃত্তের ব্যাস হয় এবং ওই ব্যাসের পরিধি দেওয়া আছে, তো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের কি দরকার? কেন্দ্র। কোথা থেকে পাবো? কেন্দ্র দরকার এবং ব্যাসার্ধ দরকার। আমরা কেন্দ্র কোথা থেকে পাবো? তো দেখো এই যে দুটো সরলরেখা দেওয়া আছে, এই দুটি সরলরেখা বলেছে একটি বৃত্তের দুটি ব্যাস। তো একটি বৃত্তের দুটি ব্যাস যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুটাই হবে ওই বৃত্তের কেন্দ্র। সুতরাং এই দুটি সরলরেখাকে আমরা সমাধান করব, এক্স ওয়াই এর মান বের করব এবং যে মানটা বেরোবে সেটা হবে ওই বৃত্তের কেন্দ্র। ওকে, তো এখানে কি দেওয়া আছে? 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দেওয়া আছে 3x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। তো এটাকে আমরা 1 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করে যোগ করে দেবো। তাহলে কত হলো? অতএব 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কত হলো? 9x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। যোগ করে দাও, কেটে গেল। 11x ইকুয়াল টু কত হবে? 11x মাইনাস 11 ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু কত হলো? 1। এক্সের ভ্যালু এখানে বসিয়ে দাও 1 নম্বরে। তাহলে কত হলো? 2 যোগ 3y যোগ 1 ইকুয়াল টু 0, আর y ইকুয়াল টু কত? -1। তাহলে কেন্দ্র আমরা পেয়ে গেলাম 1, -1। তাহলে আলফা বিটা আমরা পেয়ে গেলাম। আমাদের দরকার ব্যাসার্ধ। কোথা থেকে পাবো? এই যে বলেছি বৃত্তের পরিধি 10 পাই। তো বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি হলো 2 পাই আর সমান দেওয়া আছে 10 পাই। তাহলে আর সমান কত হলো? 5। তাহলে আমি কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমীকরণ কি হবে? এক্স বিয়োগ আলফা তার হোল স্কোয়ার যোগ ওয়াই বিয়োগ বিটা সমান আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার মানে 25। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। নেক্সট প্রবলেম 3টা দেখো। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন পাই কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার সমান কত? তো দেখো কিভাবে সলভ করছি। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন পাই অফ কস স্কোয়ার মানে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2 ইন্টু আচ্ছা গুণ করে দাও। তাহলে কত হলো? পাই বিয়োগ পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 2 ইন্টু 90, অর্থাৎ সাইনে থাকবে, কিন্তু এটা কোথায় আছে? দ্বিতীয় পদে, সাইন পজিটিভ। সুতরাং সাইন এটা কি লেখা যায়? পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার বাই সাইন এক্স বাই এক্স বাই সাইন স্কোয়ার এক্স। ওকে, তো এটা তো নিচে ছিল না, আমি উপরে গুণ করে দিলাম। দেখো এটা কেটে গেল, তাহলে নিচে কি আছে? এক্স স্কোয়ার। দেখো খুব সিম্পল একটা কোশ্চেন। তাহলে এটার ভ্যালু আচ্ছা লিমিটটা সেপারেট করে নাও। তাহলে কত হলো? সাইন পাই সাইন স্কোয়ার এক্স বাই পাই সাইন স্কোয়ার এক্স ইন্টু লিমিট নাও। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, তো সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্সের ভ্যালু কত? 1 ইন্টু এই পাই ধ্রুবক পদ বাইরে এলো, তাহলে ওটা কি লেখা যায়? লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার লেখা যায়। তো এটার ভ্যালু 1, তাহলে কত হলো? পাই ইন্টু 1 স্কোয়ার সমান পাই। নিশ্চয় বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবারে আমরা নেক্সট যে অবজেক্টিভ প্রবলেম ওয়াই সমান tan ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, সেটার আমরা ডেরিভেটিভ করে দেখাবো এক্স ইকুয়াল টু পাই বাই 6 পয়েন্টে। তো দেওয়া আছে দেখো ওয়াই সমান tan ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। তো এটা কী করবো? আমরা সূত্র ফেলে দেবো। তাহলে tan ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস সাইন এক্সের সূত্র কি? cos x বাই 2 বিয়োগ সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন এক্সের সূত্র কি? cos x বাই 2 যোগ সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার।
তো এটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স অফ স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে স্কোয়ার উঠে যাবে, cos x/2 বিয়োগ বাই cos x/2 যোগ sin x/2, তাহলে cos দিয়ে ভাগ করো 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2, তো tan ইনভার্স অফ tan a বিয়োগ tan b বাই 1 প্লাস tan a tan b, tan অফ π/4 বিয়োগ x/2, tan a মাইনাস b সূত্র, tan ইনভার্স tan থিটা মানে থিটা, π/4 বিয়োগ x/2 আর dy dx সমান কত হবে মাইনাস হাফ, π/4 ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 মাইনাস হাফ বাইরে আসবে, x এর ডেরিভেটিভ 1, সুতরাং dy dx ইকুয়াল টু কত হলো মাইনাস হাফ। এবারে লাস্ট কোশ্চেন দেখো 10এরটা বলেছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টে সংখ্যা নির্ণয় করতে হবে। আমি লিখে করছি না, তোমাদের একদম সিম্পল অবজেক্টিভ কোশ্চেন যেভাবে সলভ করবে সেভাবে করে দেখাচ্ছি। তো প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টে সংখ্যা নির্ণয় করা হলো। ওই 3টে সংখ্যার সকলে যে 3টে সংখ্যা আমি নির্বাচন করব তারা প্রত্যেকেই 2 ও 3 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 100টি সংখ্যা থেকে 3টে সংখ্যা নির্বাচন করব, সেটা কত রকম উপায় নির্বাচন করতে পারি, 100C3 প্রকারে আমরা নির্বাচন করতে পারি, এবং সেই সংখ্যাটা হলো নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, যেটাকে আমরা NS দ্বারা ডিনোট করছি। দেখো কী হবে 100C3। আমি খুব সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করছি। তো ওই যে 3টে সংখ্যা চুজ করলাম সেটা 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ওই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে, তাই না? যে সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 100টার মধ্যে 6 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যা কতগুলো আছে, তাই না? তাহলে 100টার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য হবে, সেরকম সংখ্যা কতগুলো আছে দেখো। তাহলে 100/6 মোটামুটি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15টি সংখ্যা আছে, তাই তো? তাহলে এই 15টি সংখ্যা থেকে আমাদের 3টে সংখ্যা নিতে হবে, বলেছে তো 3টে সংখ্যা নিতে হবে। তো 6 দ্বারা বিভাজ্য এমন 15টি সংখ্যা পাবো 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে। সেই 15টি সংখ্যা থেকে আমরা 3টে সংখ্যা নেব কত প্রকারে, 15C3 প্রকারে। তাহলে 15C3 প্রকারে নেব, এটা কি? তাহলে সেই 15টি সংখ্যা থেকে আমরা 3টে সংখ্যা চুজ করতে পারি 15C3 প্রকারে। তাহলে এটা কি? তার আগে আমরা ধরে নিব যে একটা ঘটনা, সেই ঘটনাটা কি? এই ঘটনাটা হলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা সূচিত করে। তাহলে এটা হলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়া ঘটনা সূচিত করে। তাহলে এখানে m এর সমান কত হলো 15C3, অর্থাৎ 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যার সংখ্যা কত, 15C3, কারণ আমাদের 3টে সংখ্যা চুজ করতে হবে। 15টা সংখ্যা থেকে 3টে সংখ্যা আমরা নেব কত প্রকারে, 15C3 প্রকারে, এবং সেই 3টে সংখ্যা কী হবে, 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে, সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করেছি। এবং এ ঘটনার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হলো 15C3। তাহলে এই ঘটনার সম্ভাবনা PA সমান কত, 15C3/100C3। তোমরা ক্যালকুলেশন করে নেবে, দেখবে উত্তর মিলে যাবে। ওকে, এবারে মডেল কোশ্চেন পেপার 5-এর অবজেক্টিভ প্রশ্নগুলো দেখো। এই মডেল কোশ্চেন পেপারের যে 5 নম্বর মডেল কোশ্চেন পেপারের কিছু কিছু অঙ্ক তোমরা আগের পেজে করেছো, সেগুলো আমি বাদ দিয়ে বাকিগুলো সলভ করে দেখাচ্ছি। তো প্রথমে দেওয়া আছে দেখো 1-2-এরটা n সমান 3 nb সমান 4, অর্থাৎ এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 4টে এলিমেন্ট আছে। তাহলে এ সেট থেকে বি সেটে যে সম্বন্ধের সংখ্যা সেটা সূত্র কি 2^mn, এর আগে শিখেছি। তাহলে m কত, এ সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 3 ইন্টু বি সেটের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 4, তাহলে কত হলো 2^12। ওকে, তাহলে 2-এরটা হয়ে গেল, এটা সূত্র। 3-এরটা দেখো, এই সমীকরণের একটি বীজ শূন্য হবে, অর্থাৎ ax² যোগ bx প্লাস c = 0। এই সমীকরণের একটি বীজ শূন্য হবে কোনটা হলে, 3টে কন্ডিশন দেওয়া আছে, b ≠ 0, c = 0, b = 0, c = 0, b = 0, c ≠ 0, b ≠ 0, c = 0। তো আমি একটা একটা করে দেখব আর আমি বোঝার চেষ্টা করব যে সমীকরণের একটি বীজ শূন্য হতে গেলে কোন কন্ডিশনটা মেনে চলতে হবে। তো দেখো প্রথমে b ≠ 0, অবভিয়াসলি b যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি, যদি b 0 হয়ে যায় তাহলে এই ফর্মটা কিন্তু আমরা পাবো না, তাই না? তখন কিন্তু এক্সের একটা বীজ শূন্য যে হবেই সেটা আমরা কনফার্মলি বলতে পারবো না। তাহলে বিটাকে অবশ্যই ≠ 0 হতে হবে। আর কি হতে হবে, সিটাকে 0 হতে হবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 2x² যোগ 4x প্লাস 5 = 0। যদি c 0 হয়ে যায় তাহলে কত হচ্ছে, 2x² যোগ 4x = 0, তাহলে x কমন নাও, তাহলে 2x + 4 = 0। দেখো
এক্স ইকাল টু জিরো। তাহলে বি নট ইকাল টু জিরো হতে হবে এবং সি ইকাল টু জিরো হতে হবে, তবেই ওই সমীকরণের একটি বীজ কি শূন্য হবে। ওকে, এবারে আমরা চারেরটা করব, 2x - 3y হোল টু দি পাওয়ার 17। এর সহগুলোর সমষ্টি এর আগে করেছি, তাহলে ভেরিয়েবলের জায়গায় কি পুট করব, 1 পুট করব, এক্সের জায়গায় 1 এবং ওয়াইয়ের জায়গায় 1 পুট করব। তাহলে সহগুলোর সমষ্টি কত হবে, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 1 পুট করো, তাহলে কত হলো 2 - 3 হোল টু দি পাওয়ার 17। তাহলে কত হলো -1 হোল টু দি পাওয়ার 17 সমান কত হলো -1। y ইকাল টু mx প্লাস সি। তো এই যে একটা সরলরেখার সমীকরণ, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, y ইকাল টু ধ্রুবক, y ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে কোন সূত্রটা, কোন কন্ডিশনটা মেনে চলবে আমাকে এখান থেকে বের করে দেখাতে হবে। তাহলে y ইকাল টু কনস্ট্যান্ট হতে হবে, তাহলে এক্স থাকা যাবে না। তাহলে এক্স যদি না থাকে, তাহলে এক্সটা যদি না থাকে তাহলে এমকে অবশ্যই কী হতে হবে, 0। দেখো m0 হলো, একটা কিন্তু পেয়ে গেলাম, কোথায় আছে m0, সরি m0 কোথায় আছে, এই তো এখানে আছে আর এখানে আছে, তাহলে তাহলে এই দুটো কন্ডিশনে আরও আছে, সি নট ইকাল টু 0, সি ইকাল টু 0 আমরা দেখে নিব। তো এখানে যদি সি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি, y ইকাল টু 0। তাহলে y ইকাল টু যদি 0 হয়, শুধুমাত্র এক্স অক্ষের সমীকরণ আমরা পাচ্ছি, কিন্তু চেয়েছে কি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ চেয়েছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো y ইকাল টু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এই সিটাকে কিন্তু 0 হওয়া যাবে না, সিটাকে নট ইকাল টু 0 হতে হবে, কারণ সি ইকাল টু 0 হয়ে গেলেই y ইকাল টু কী হবে, 0 চলে আসবে। সুতরাং এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে কখন, যদি m 0 হয় আর সি নট ইকাল টু 0 হয়। বুঝতে পেরেছ? তো এবারে আমি চলে যাব 5-এর পরে 7। কি আছে, লিমিট অফ x টেন্ডস টু 4 √x - 2 বাই x - 4। তো দেখা যাক কীভাবে অঙ্কটি সলভ করতে করা যায়। তাহলে এটাকে করণীয় রিলেশন করবো, অনুবন্ধী দিয়ে গুণ করবো। তাহলে √x - 2 ইন্টু √x প্লাস 2 বাই x - 4 ইন্টু √x প্লাস 2। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 4 1 বাই √x প্লাস 2 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 4, তাহলে x - 4 বাই x - 4। যেহেতু x টেন্ডস টু 4 অতএব x - 4 নট ইকাল টু 0। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে x এর জায়গায় 4 বসাও, তাহলে 1 বাই √4 যোগ 2 ইন্টু এটা কত হবে 1, তাহলে 1 বাই 2 যোগ 2 সমান 1 বাই 4। আচ্ছা, এবারে 9 প্রবলেমটি দেখো। 9টি কী বলেছে, এ বি দুটি স্বাধীন ঘটনা, অর্থাৎ এ বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি হয়। হ্যাঁ, এ বি যদি স্বাধীন হয় তাহলে এই শর্তটা কিন্তু মেনে চলবে, অর্থাৎ এ বি স্বাধীন ঘটনা হলে আমরা লিখতে পারি পি এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 9/10। ওকে, তাহলে পি ইউনিয়ন বি এর সূত্র হলো পি এ যোগ পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 9/10। তো এটা লেখা যায় পি এ যোগ পিবি বিয়োগ পি এ ইন্টু পিবি সমান 9/10। তো লক্ষ্য করো এখানে এটা কেন করলাম, যেহেতু এ বি দুটি স্বাধীন ঘটনা। তাহলে পি এর মান আমাদের বের করতে হবে, পিবি এর মান কত 4/10 মাইনাস পি এ ইন্টু 4/10 ইকুয়াল টু 9/10। ওকে, পি এ কমন নাও, তাহলে কত হচ্ছে 1 বিয়োগ 4/10, তাহলে 9/10 বিয়োগ 4/10। তাহলে পি এ ইন্টু এটা কত হবে 6/10 আর এটা কত হবে 5/10, আর পি এ সমান কত হলো 5/6। ওকে, তো আমরা নেক্সট প্রবলেম 8টা করব। দেখো নেক্সট প্রবলেম 8টা দেখো, এফ এক্স যুগ্ম অপেক্ষক হলে f'0 সমান দেখাতে হবে। তো এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে আমরা কি পাই, এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। এটা হলো যুগ্ম অপেক্ষক হওয়ার শর্ত, তাই না? এখানে বলে দিয়েছে এফ এক্স যুগ্ম অপেক্ষক, তাহলে আমরা লিখতে পারি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। এখন আমাদের f'0 বের করতে হবে, তাহলে f'0 সমান লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ বিয়োগ এফ অফ 0 বাই এইচ। তাহলে কি পেলাম, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ বিয়োগ f0 বাই এইচ। এটুকু নিশ্চয় বুঝতে পেরেছো, তাই না? এবারে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট বের করব। তাহলে আর f'0 সমান আমরা পাই লিমিট অফ এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এইচ বিয়োগ f0 বাই এইচ, আর এল f'0 মানে লেফট হ্যান্ড লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস
এফ এইচ বিয়োগ এফ জিরো বাই এইচ। এখন আমরা কি করব, এইচ টেন্স টু জিরো মাইনাস, অর্থাৎ এখানে এইচের জায়গায় মাইনাস ইউ পুট করব, এখান থেকে আমরা প্রমাণ করব। তাহলে পুট এইচ ইকাল টু মাইনাস ইউ, তাহলে এইচ ইকাল টু মাইনাস ইউ পুট করলে এইচ টেন্স টু যদি জিরো মাইনাস হয় তাহলে ইউ টেন্স টু কত হবে, জিরো মাইনাস হলে ইউ টেন্স টু হবে জিরো প্লাস, তাই না? তো এখানে মানটা পুট করে দাও, তাহলে লিমিট অফ ইউ টেন্স টু জিরো প্লাস এফ অফ মাইনাস ইউ মাইনাস এফ জিরো বাই এইচের মান কত, মাইনাস ইউ। ওকে, তো এখানে আমরা জানি যে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস ইউ সমান কত হবে, এফ ইউ। লিমিট অফ ইউ টেন্স টু জিরো প্লাস এটা কত হবে, এফ ইউ মাইনাস এফ জিরো বাই মাইনাস ইউ, অর্থাৎ মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি, মাইনাস ওয়ান বাই ইউ। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু লিমিট ইউ এর জায়গায় আমি যদি এইচ পুট করি তাহলে কত হবে, এইচ টেন্স টু জিরো এফ এইচ বিয়োগ এফ জিরো বাই এইচ, এটা সমান কত, রাইট হ্যান্ড লিমিট, দেখো তাহলে এটা সমান লেখা যায় মাইনাস ওয়ান ইন্টু আর এফ ড্যাশ জিরো, তাই না? এখন এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে, এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকবে যদি এল এফ ড্যাশ জিরো সমান আর এফ ড্যাশ জিরো হয়। অতএব আমরা কি লিখতে পারি যে এটা আর এটা সমান, তাহলে আমি এখানে এইটার জায়গায় আমি এটা পুট করছি, এফ ড্যাশ জিরো সমান মাইনাস আর এফ ড্যাশ জিরো, আর টু আর এফ ড্যাশ জিরো সমান জিরো, আর এফ ড্যাশ জিরো সমান জিরো, আর এফ ড্যাশ জিরো সমান জিরো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তোমরা একটু বাড়িতে প্রবলেমটি প্র্যাকটিস করবে, দেখবে ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, এবং আগামী দিনগুলিতে আমি রাইমার্টিনের বা অন্যান্য কোশ্চেন ব্যাংকের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং ইভেন আমি ক্লাস 12-এর যে অবজেক্টিভ বা 2 নম্বরের বা 4 নম্বরের যে বড় প্রবলেমগুলো আছে সেগুলো সবগুলোই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।